কুদ্দুস মিয়া খেজুরপল্লীতে আপনাদেরকে স্বাগতম। মরহুম শাহ আব্দুল কুদ্দুস মিয়া অত্র এলাকায় খুব সুনামধন্য এবং সম্মানিত ব্যক্তি ছিলেন। ওনার বুদ্ধিমত্তা এবং বিচক্ষণতায় উনি অনেকগুলো খেজুরের বাগান তৈরি করেছিলেন। ওনার সময় হতে অদ্যাবধি পর্যন্ত বিভিন্ন গাছিরা এই শীতকালে বিভিন্ন অঞ্চল থেকে এই অঞ্চলে চলে আসে, অর্থাৎ রংপুর অঞ্চলের ভাগজোয়ার গ্রামে চলে আসে এবং তারা খেজুরের গাছ থেকে রস সংগ্রহ এবং গুড়ের প্রক্রিয়াজাতকরণ এবং বিপণনের কাজগুলো সুনামের সহিত সম্পাদন করে আসছেন। তো চলুন আমাদের সেই সুনামধন্য ব্যক্তি অর্থাৎ শাহ আব্দুল কুদ্দুস মিয়া কর্তৃক যে খেজুরের বাগান তিনি তৈরি করেছেন এবং তার সাথে সাথে গুড় তৈরির যে প্রক্রিয়া, ওগুলো আমরা দেখে আসি। অপরূপ বাংলার এই সাত সকালে শীতের আবহমান চিত্র দেখলেই বোঝা যায় যে এখন শীতকাল। আমাদের মুকুল ভাই অলরেডি চলে আসছে। আপনারা প্রথমেই যাদেরকে এই সাত সকালে শীতার্থ সময় দেখতে পারবেন তারা হচ্ছে আমাদের গাছি ভাই। মুকুল ভাই, গাছ থেকে তো মনে হয় রসগুলো নামিয়ে নিলেন, তাই না? অনেকগুলো। এখন এগুলো নিয়ে আপনারা আপনাদের যে স্থানে গুড়গুলো খেজুরপল্লীতে যে গুড়গুলো বানানো হবে, তাই না? আচ্ছা, আমাদের মুকুল ভাই যিনি অনেক সকালে উঠেছেন, প্রায় 4টা, 4:30 বা 3:30 থেকে শুরু হয় এই খেজুরের রসগুলো সংগ্রহ করা, তাই না? খেজুরের রস সংগ্রাহক গাছিরা তাদের থাকার জন্য আবাসস্থল কিভাবে তৈরি করে, আবাসস্থলের পাশে যে কিভাবে ফেন্স বা ঘিরা দিয়ে রাখে, ঘিরাগুলো দিয়েছে যে খেজুরের গাছগুলো পরিষ্কার করেছিল সেই খেজুরের গাছের যে ডালগুলো সেগুলো দিয়ে। এইভাবে তারা সম্পূর্ণ তারা যেখানে আবাসস্থল সেখানে চারপাশে ফেন্স দিয়ে রেখেছে। চলুন আমরা গাছিদের ভিতরের বাসার অংশটা দেখে নিই। এই আয়তাকার আকৃতির যে চুলাগুলো দেখতে পাচ্ছেন, এগুলোতেই মূলত আমাদের গাছি ভাইরা, আমার পিছনে আসুন দেখাই, আমার পিছনেই এগুলোকে বলা হয় তাফাল। এগুলোতেই মূলত সকালে খেজুরের রস এনে ঢেলে তারপরে চুলোতে দিয়ে জাল দিয়ে খেজুরের রসগুলোকে ভারী করে একটা প্রক্রিয়ার মাধ্যমে
গুড় উৎপাদন করা হয়। গুড় কীভাবে তৈরি করা হয় সেগুলো আমরা আশা রেখে আপনাদেরকে দেখাতে পারবো। আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম যে আমাদের গাছি ভাইরা সুন্দর করে তাদের এই সিজনের জন্য আবাসস্থল তৈরি করেন। আবাসস্থলের ভিতরে এইটা অংশ, ওনারা ঠিক এখানেই থাকেন এই আবাসস্থলে। আমরা আশা রাখি আপনাদেরকে আবাসস্থলের ভিতরে তারা কিভাবে থাকেন এই জিনিসটা দেখাতে পারবো। চলুন আমরা একটু আমাদের গাছি ভাইদের ভিতরের যে অংশ সেইটা দেখি। এই হচ্ছে আমাদের গাছি ভাইদের ভিতরে খুব সুন্দর করে তৈরি করা। দেখুন তাদের থাকার স্থান, তারা এখানে সুন্দর করে থাকেন এবং এই চারপাশে খেজুরের যে ছাউনি, এই ছাউনি দিয়েই ওনারা তৈরি করেছেন সুন্দর একটা আবাসস্থল। গাছি ভাইরা ভোরে বিভিন্ন খেজুর গাছ থেকে খেজুরের রস আহরণ করে এই যে আমাদের তাফাল, এই তাফালে দিয়েছে এবং দীর্ঘক্ষণ এখানে জাল দেওয়ার পরে এটি ধীরে ধীরে গাঢ় হতে থাকবে এবং অন্যান্য প্রক্রিয়ার মাধ্যমে গুড়ে পরিণত হয়ে যাবে। অনেকটা বিষয় হচ্ছে কি, দেখা যায় 120 লিটার যদি রস সংগ্রহ করা হয় তাহলে ওখান থেকে হয়তো এখন 8 থেকে 10 কেজি পরিমাণের গুড় হয়ে থাকে। একটি গাছ থেকে সাধারণত আমাদের গাছি ভাইরা 6 লিটার থেকে 8 লিটার পরিমাণ যখন সিজনের সময় তখন রস পেয়ে থাকে, যেটা একটা সিজনে একটা গাছ থেকে 150 থেকে 160 পর্যন্ত লিটার তারা সংগ্রহ করে থাকে। তো এটা যেহেতু দীর্ঘ প্রক্রিয়ার বিষয়, একটা কষ্ট এর সাথে জড়িত থাকে, তো এর সাথে সাথে ওনাদের জীবিকাটাও এর সাথে সম্পর্কিত। এটি গাছ কাটার উপর যেমন নির্ভর করে রসের গুণাগুণ, ঠিক একইভাবে একটি গুড়ের মানও নির্ভর করে রসটা কতটা ভালো। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে গুড়টা তৈরি করার কাজ সম্পন্ন করা হচ্ছে, এখানে যে ময়লাগুলো বা বর্জ্যগুলো এখানে থেকে যায় সেগুলো কিন্তু খুব যত্ন সহকারে তুলে ফেলা হয়, যেন গুড়ের যে মান সেই মানটা যেন ঠিক রাখা যায় এবং স্বাদে মানে যেন সেই গুড়টা সকলের কাছে গ্রহণযোগ্য হয়। খেজুর রসের মোহনীয় ঘ্রাণ মোহিত করে সবাইকে। খেজুর রস অনেক পুষ্টিমান সমৃদ্ধ। এই রসে রয়েছে আয়োডিন, সোডিয়াম, ফসফরাস, পটাশিয়াম, এমনও খনিজ উপাদান। সাথে সাথে আপনারা জেনে আরও অবাক হবেন যে এর মধ্যে প্রোটিন, কার্বোহাইড্রেট, গ্লুকোজ সহ বিভিন্ন ধরনের ভিটামিন জাতীয় উপাদান বিদ্যমান, যার কারণে খেজুরের রসকে ন্যাচারাল এনার্জি ড্রিঙ্ক হিসেবেও বিবেচনা করা হয়। অনেক সুস্বাদু। আমাদের দুটো তাতালের মধ্যে একটা অলরেডি তাফাল নেমে গিয়েছে
এরকম করার পেছনে কারণ হচ্ছে যেন তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এবং এই যে যে ফেনাগুলো হয় ওগুলোর জন্য মসৃণ আকারে ঠিকঠাক হয়ে যায়। আমরা একদম শুরু থেকে কিভাবে রস তাফালে দেওয়া হয়, জাল করার মাধ্যমে ধীরে ধীরে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে কিভাবে গুড়ের শেপে চলে আসে, আমরা সকাল থেকে তাই দেখলাম। এখন আমরা তো এই যে খাঁটি গুড় এ ব্যতীত এখন দেখা যায় বিভিন্ন ধরনের এই যে ভেজাল গুড়ের বাজার একদম ছয়লাভ। এই ভেজাল গুড়ের মধ্যে দেখা যায় যে গরু বা পশুদেরকে যে খাওয়ায় নালি গুড়, সেটার সাথে আটা, গরুর চর্বি, বিষাক্ত রং, এগুলো মিশে দেখা যায় যে গুড় তৈরি করে। আপনারা যারা গুড় খাবেন অবশ্যই যেটা খাঁটি গুড় একদম অথেন্টিক সেখান থেকে নিয়ে গুড় টেস্ট করার চেষ্টা করবেন, কেনার চেষ্টা করবেন, সেটা অবশ্যই ভালো হবে। গুড় ঢালা হচ্ছে, এরপর এই গুড়গুলোকে একটি বিশেষ হাতল দিয়ে ঘুরায় ঘুরায় এবং এখানে বীজ গুড় তৈরি করা হবে এবং তার মাধ্যমে এইটা গুড়টা সুন্দর করে জমে যাবে। এইমাত্র যে তাফাল থেকে গুড় নামানো হলো ওখান থেকে টেস্ট করার জন্য আমরা গুড় নিয়েছি। কতটা সুন্দর কালার, অনেক সুন্দর গন্ধ। তো চলুন একটু আমরা টেস্ট করে দেখি কেমন স্বাদ। একটা খাঁটি গুড়ের যে চিটচিটে ভাব এটাতে কিন্তু পুরো দমে সেটা আছে এবং এটার স্বাদ একদম অকৃত্রিম, অনেক অনেক অনেকটা টেস্টি। এভাবে অনেকটা সময় ঘুরায় ঘুরায় গুড়টাকে ঠিক করে নেওয়া হয় এবং তার পরবর্তীতে এখানে বীজ গুড় যুক্ত করার মাধ্যমে এগুলো সুন্দর করে দানা বাঁধতে থাকে এবং তার পরবর্তীতে এগুলোকে এইখানে শেপ দেওয়া হবে। মুকুল ভাই, এই জিনিসটা কি করা হচ্ছে এখানে? এটা ভাই কেউ ঘোষা গুড় বলে, কেউ বীজ গুড় বলে ভাই। আচ্ছা, এটার কাজ কি? এটা গুড়ের ধারণ ক্ষমতা বোঝা যায়। এটা ওই গুড়ের ভিতরে দিলে পারে গুড়া তাড়াতাড়ি জমে। আচ্ছা, বুঝতে পেরেছি। দানা বাঁধতে সহযোগিতা করে এই এটা ঘষা গুড়টা। খেতেও কিন্তু খুব সুস্বাদু এটা। আচ্ছা, একসময় এই ব্রাউন গুড় অথবা এই ঘষা গুড়ের চাহিদা কিন্তু শুধুমাত্র আমাদের দেশে না, এই উপমহাদেশে ছিল এবং বিশ্বেও ছিল এবং এই গুড়টার দাম অনেক বেশি মূল্যবান ছিল। এই যে হাতে যে গুড়টা দেখা যাচ্ছে এটাকে মূলত বীজ গুড় বলা হয়। এই গুড়টায় এই যে এখন এই গুড়ের সাথে মিশানো হবে। এই গুড়ের সাথে মিশানোর পরে এই গুড়টা আরো সুন্দর করে দানা বাঁধতে থাকবে বা সুন্দর করে পাটালি বা যে রূপ দিতে চায় সেই সুন্দর করে সেই রূপটা ধারণ করবে।
কাকার নাম কি? গোলাম মোস্তফা। আচ্ছা, এগুলো যেগুলো ধার দিচ্ছেন এগুলোকে কি বলা হয় নাম এগুলো? আমরা দেশে রাজশাহী আমরা বলি খুরপি, খুরপি। আচ্ছা এই দেশের লোক বলে বাটাল। আচ্ছা আচ্ছা কাকা, সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এই যে শিলাগুলো আছে, শিলাগুলোতে আপনারা চুন দিয়ে রাখছেন, এটা মনে হয় ধুয়ে রাখছেন। এটা ধুয়ে চুন পেছনে দিয়েছি। ধুয়ে চুন দিয়েছেন, এটা পেছনে কারণ কি? কারণ হলো রস ভেজাল থাকে। আচ্ছা, এটা হচ্ছে জীবাণু মুক্ত হয় এবং রস হ্যাঁ। ভালো হয়, তাই না? জি জি, আচ্ছা, খুবই ভালো। আর এইটারে কি বলে? এইটি রসি। রশি বলে, তাই না? আর আপনাদের এই যে বললেন বাটাল গুলো রাখতে হয়, এটা যে ইয়েটার মধ্যে রাখে সেইটা আছে আপনার কাছে? আছে। হ্যাঁ, দেখি তো সেইটা কোথায়। এইটা এইটা, তাই না? হ্যাঁ। ও আচ্ছা, আর ওগুলো কি রাখা হয় ওই যে বোতলের মধ্যে? ঘাটে দিয়ে যেন চুন, যা বলে চুন, জি, সে চুনটা দেওয়া হয়। চুনটা দেওয়া হয়। হ্যাঁ, ফেনা ধরি যেন ফেনাটা হাড়িতে না পড়ে। আচ্ছা, বুঝতে পেরেছি। আপনাদের বাসা হচ্ছে রাজশাহী, তাই না? রাজশাহী। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, খুবই ভালো। এগুলো করে তারপরে গাছে লাগানো শুরু হয়ে গিয়েছে অলরেডি এই ছিলাগুলো, তাই না? জি জি জি। আচ্ছা, এটা কতক্ষণ পর্যন্ত চলবে? বিকাল পর্যন্ত লাগানো চলবে নাকি? হ্যাঁ, পরে সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যা পর্যন্ত চলবে। আর হচ্ছে আপনারা এই ছিলিগুলো ভোরে কখন নামাবেন? কটা থেকে? ভোরে 6টা পর্যন্ত। এই রস নামানো শুরু হয়ে যায়, তাই না? জি। আচ্ছা, এই ছিলাগুলোতে আনুমানিক কতখানি পর্যন্ত রস ধরে? কয় লিটার পর্যন্ত হতে পারে আনুমানিক? মানে 5 কেজি, পাঁচ। 6 কেজি। 5 লিটার থেকে 6 লিটারের। জি। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। বাংলাদেশ কৃষি তথ্য সার্ভিসের তথ্য মতে প্রতি বছর বাংলাদেশে গুড় উৎপাদিত হয় 3.5 থেকে 4 লক্ষ টন। আর এত পরিমাণ গুড়ের মধ্যে খেজুরের রস এবং তালের রস থেকে উৎপাদিত গুড়ের পরিমাণ 30 থেকে 40,000 টন। তার মধ্যে উল্লেখযোগ্য বেশি পরিমাণেই হয়ে থাকে খেজুরের রস থেকে উৎপাদিত গুড়। আমি খেজুরের গাছে উঠি, খেজুরের গাছ কাটি, রস বার করি, এই রস আবার গুড় বানাই। আমরা কুদ্দুস মিয়ার খেজুর পল্লীতে 60 বছরের মতন হচ্ছে আসি প্রতি বছরই আসি খেজুরের গাছ কাটি, রস বার করি। বাটালরা দিয়ে গাছ কাটলে গাছের রস বাড়াই। ঢাল লাগে ভালো, মানে চোখা ভালো না হলে কাটে না, ভালো লোহা ছাড়া কাটে না। যত ভালো কাটবে তত ভালো রস হবে। আচ্ছা শরীফুল ভাই, হ্যাঁ, এটা বলেন। হচ্ছে আপনার এক একটা খিলাতে কি পরিমাণের রস হয়? ধরেন এই গাছটা যে কেটে নিচ্ছেন বা চেঁচে নিচ্ছেন, ওই কোনো গাছে ধরেন 10 কেজি হয়, কোনো গাছে হলো 5 লিটার হয়, 7 লিটার হয়, আবার 12 লিটারও হয়। সব গাছে তো একরকম হয় না। আচ্ছা, আপনারা কি যেমন এই গাছটা আজকে কাটতেছেন, হুম। এমন গাছ কি প্রতিদিনে কাটেন নাকি রেস্ট দেওয়া হয় গাছগুলো? না, 2 দিন গাছ কাটি, আবার 2 দিন রেস্ট দিই। আচ্ছা, 2 দিন কাটেন এবং 2 দিন রেস্ট দেন। হ্যাঁ। অনেকগুলো খিলা এখানে রেখে দেওয়া হয়েছে। আমরা একটু লক্ষ্য করি, প্রতিটা ঠিলা অনেক সুন্দর মতো ধুয়ে তারপরে ভিতরে চুন দিয়ে এগুলোকে রোদে রাখা হয়েছে। অ্যাকচুয়ালি এগুলো রাখার পিছনে কারণ হচ্ছে যতটা জীবাণুমুক্ত করা যাবে ততটা রসের মান এবং গুণগত অবস্থাটা ঠিক থাকবে। যতটা রসের মান ভালো হবে ততটা গুড়ের মান, স্বাদ, এই বিষয়বস্তুগুলো ঠিক থাকবে।
খেজুর গাছগুলো যখন কাটা হয় তখন একটা সপ্তাহ ঘুরে যখন পরের সপ্তাহে একটা গাছকে কাটা হয়, সেই গাছের যে রসটা সংগ্রহ করা হয় সেই রসটাকে বলা হয় জিরান রস। সেই রসটা খুব ভালো হয়ে থাকে। তারপরে যদি সেই গাছটি দ্বিতীয়বার কাটা হয় অর্থাৎ দ্বিতীয় দিনে, তাহলে এটাকে বলা হয় দোকাট। আর যদি এভাবে তৃতীয়বার কাটা হয় তাহলে এটাকে বলা হয় নিমরাজ। আর যদি দেখা যায় দিনের বেলা খেজুরের রস সংরক্ষণ করা হয় বা সংগ্রহ করা হয় তাহলে এটাকে বলা হয় ওলা। তো যাই হোক, এইভাবে খেজুরের রস সংগ্রহ করা হয়। অ্যাকচুয়ালি ঠান্ডা যত পড়ে, কুয়াশাচ্ছন্ন যতটা থাকে, ঠিক ততটা যতটা শীত থাকে ততটাই আমাদের খেজুর রসের মানও ভালো হয় এবং সাথে সাথে তার পরিমাণও বাড়ো হয়। তো চলুন আমরা এবার আরেকটি খেজুরের বাগান দেখে আসি। একটি সুন্দর খেজুরের গাছ কেটে রাখা হয়েছে এবং একটি ঠিলাও লাগিয়ে রাখা হয়েছে। সুন্দর করে ফোটায় ফোটায় খেজুরের রস ঝরে পড়ছে সেই ঠিলায়। খেজুরের রস সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খেজুরের গাছে গ্লুকোজ তৈরি হয়। এই গ্লুকোজ খেজুরের গাছ সুক্রোজ অথবা চিনিতে রূপান্তর করে। আর অতিরিক্ত যে গ্লুকোজ থাকে খেজুরের গাছ, সেটি শীতকালীন সময় যখন আবহাওয়া শুষ্ক থাকে, রুক্ষ থাকে, পানির একটু স্বল্পতা থাকে, সেই সময়ের জন্য রেখে দেয় খাদ্য হিসেবে ব্যবহার করার জন্য। যখন শীতকাল চলে আসে তখন খেজুরের গাছ সেই চার্জ অথবা যে সুক্রোজটা থাকে সেইটাকে চিনিতে রূপান্তর করে এবং এই গাছের মূল থেকে যে পানিটা উঠে আসে সেই পানির সাথে সংমিশ্রিত হয়েই তৈরি হয় যে রস, সেই রসটাকে আমরা বলে থাকি খেজুরের রস। যদি সংক্ষেপে বলা যায়, এটার প্রক্রিয়া আরও জটিল, তবে আমরা এইভাবে বুঝতে পারি যে খেজুরের রস কিভাবে উৎপাদিত হয়। এই হচ্ছে আমাদের খেজুরের রসের তৈরি হওয়ার একটি প্রাকৃতিক পন্থা বা প্রক্রিয়া। তো চলুন আমরা এর বাইরেও আরও কিছু খেজুরের গাছ অথবা বাগান দেখে আসি। বিভিন্ন কারণে আজ খেজুর গাছের যে আধিক্য ছিল সেগুলো বিলুপ্তির পথে, যার কারণে গাছিরা আজ তাদের পেশা ছেড়ে দিয়ে অন্যান্য পেশায় নিজেদেরকে নিয়োজিত রাখছে। যে কারণে দিনে দিনে হয়তো আমরা হারিয়ে ফেলছি আমাদের অকৃত্রিম একটি স্বাদের উৎস। তারপর চলুন আমরা চেষ্টা করি যেন খেজুরের গাছ উত্তরোত্তর আরও রোপণের মাধ্যমে আমরা আরও খেজুর গাছের আধিক্য ধীরে ধীরে বাড়িয়ে নিতে পারি। মানুষ আজ নতুন নতুন বৈচিত্র্যের সন্ধান পেয়েছে। পুরনো অনেক ইতিহাস ঐতিহ্য আজ আমাদের মধ্য থেকে হারিয়ে গিয়েছে। তারপরও খেজুরের গাছ থেকে খেজুরের রস সংগ্রহ করা, আহরণ করা, এই পুরনো ঐতিহ্য যেন এখনো চলমান।
আমরা এবার গাছ কিভাবে কাটা হয় সেই জিনিসটা দেখতে যাচ্ছি। আমাদের মুক্তার ভাই আজকে আমাদেরকে একটি খেজুর গাছ কিভাবে চেঁচে খেজুরের রস আহরণ করা হয় সেটি দেখাবো। তার সাথে সাথে আমি একটু বলে নিই, পৃথিবীতে মিশর, সৌদি আরব, আলজেরিয়া এই সকল দেশে খেজুর গাছের আধিক্য দেখা যায়। আর যদি আমরা বাংলাদেশে দেখি তাহলে সেই ক্ষেত্রে আমরা ফরিদপুর, যশোর, নাটোর, রাজশাহী এই সকল অঞ্চলে বেশি খেজুর গাছের আধিক্য দেখতে পাওয়া যায়। খেজুর গাছের উদ্ভিদ তাত্ত্বিক যে নাম সেটি হচ্ছে ফিনিক্স সিলভিস্ট্রিস। এটি খেজুর গাছকে যদি খুব যত্ন করা যায়, আপনি যত্ন করে রেখে দিতে পারেন, তাহলে একটি খেজুর গাছ 100 বছরের বেশি পর্যন্ত বেঁচে থাকতে পারে। আরও মজার বিষয় হচ্ছে এটি খেজুর গাছের বয়স যদি 4 বছর বা একটু বেশি হয়, তারপর থেকে কিন্তু আপনারা খেজুর গাছ থেকে রস আহরণ করতে পারবেন। দেখুন কত সুন্দর করে গাছের যে উপরের অংশ সেখানে চেজ দিয়ে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করার জন্য আমাদের ভাই সুন্দর করে এই গাছটাকে প্রস্তুত করে নিচ্ছেন। খেজুর গাছ থেকে রস সংগ্রহ করা এবং সেই রস থেকে খেজুরের গুড় উৎপাদন করা, এই সমস্ত প্রক্রিয়াটি যেমন একটি শুদ্ধতম চর্চা, ঠিক এইভাবে কিন্তু গুড়ের মান, রসের স্বাদ এগুলোর উপরে নির্ভর করে এগুলোর স্বাদ দেশ থেকে দেশান্তরে। সাম্প্রতিককালে এই রস থেকে যে গুড় উৎপাদন করা হয় সেই গুড় কিন্তু ভৌগোলিক নিদর্শক অর্থাৎ জিআই পণ্য হিসেবে স্থান করে নিয়েছে। আমার নানা ভাই অর্থাৎ মরহুম শাহ আব্দুল কুদ্দুস মিয়া, তিনি এই ভাগজোয়ার গ্রামে অর্থাৎ নানা ভাইয়ের যে জন্মস্থান সেখানে অনেকগুলো খেজুরের গাছ লাগিয়েছেন, প্রায় 1000-এর উপরে গাছ, এবং তার অনেকগুলো বাগান। আমরা একটি বাগানে এখন অবস্থান করছি। তার এই বাগান করার কারণে অনেকেই কিন্তু উপকৃত হয়েছে। অনেকেই এখান থেকে তার এই সিজনে জীবিকা নির্বাহ করতে পারতেছে, এবং সর্বোপরি এখান থেকে দেশ থেকে দেশান্তরে অনেক মানুষজন বিশুদ্ধ খেজুরের রস এবং খেজুরের গুড় আহরণ করতে, সংগ্রহ করতে পারতেছে। নানা ভাইয়ের এই কর্মের কারণে দেখা যায় এই অঞ্চল খেজুরের অঞ্চল হিসেবে পরিচিত। এই জন্য এই অঞ্চলকে ধীরে ধীরে মানুষ কুদ্দুস মিয়ার খেজুর পল্লী হিসেবে পরিচিতি দিন দিন পেয়ে যাচ্ছে। তো আমরা আরও সময় যেতে থাকবে এবং আমরা এ সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারব। কুদ্দুস মিয়া খেজুর পল্লীতে যে শুধুমাত্র খেজুর গাছেরই আধিক্য বা প্রাধান্য বিষয়টা এমন না, এখানে দেখার মতো আরও অনেক কিছুই আছে। এখানে এসে যদি দেখা যায় তাহলেই বোঝা যায় এইখানের সৌন্দর্য। তাই এসে অনুধাবন করতে হবে এখানকার যে অন্যান্য প্রাকৃতিক সৌন্দর্য সেই বিষয়বস্তু।
আমরা আবারও আমাদের গাছি ভাইদের আবাসন স্থানে চলে আসছি রাত্রের বেলা। তো আমাদের যিনি হেডমিস্ত্রি আমাদের মুকুল ভাই আছেন, আমরা এখন তার সাথে কথা বলবো, তারা অবসর সময় কি করেন, তাদের পিছনের যে ঘটনাগুলো এগুলো আমরা জানানোর চেষ্টা করব। তো চলুন আমরা আমাদের হেডমিস্ত্রি মুকুল ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম মুকুল ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। আছেন ভালো? কি করতেছেন? এই যে বাটি পরিষ্কার করতেছি গুড়ের আগামী কালকের জন্য যে যেভাবে বিছায় নেন, নতুন বাটি তো ধুলামুলা আছে, পরিষ্কার ধুলা বলে যেন না থাকে, তাই না? হ্যাঁ, ঠিক। যেহেতু গুড়ে একটা বিশুদ্ধতার ব্যাপার থাকে, সুতরাং মুকুল ভাইরা এগুলো পরিষ্কার করে নিচ্ছে যেন গুড়ে কোনো রূপ ময়লা বা কোনো সমস্যা না হয়। আচ্ছা মুকুল ভাই, সেটা হচ্ছে আমরা তো সকালে গুড় কিভাবে বানানো হয়, নামানো হয়, এগুলো সবগুলো দেখলাম। হ্যাঁ, হ্যাঁ। তো তখন তো আর কথা বলার, তখন যেহেতু ব্যস্ততার সময়, এই জন্য কথা বলার সেরকম সময় ছিল না, আপনাদের ব্যাকগ্রাউন্ডের কথাগুলো শোনা হয়নি। মুকুল ভাই কতদিন ধরে আছেন এই কাজের সাথে? আমার আব্বা প্রায় 60+, মানে প্রায় 60-65 বছর থেকে এখানে গাছ কাটে খেজুরের, কুদুসমে খেজুর পড়লি। জি। আমি ধরেন শুরু থেকে 80 বেড়ায় যাই। আমার হলো এখানে প্রায় 8 থেকে 9 বছর হলো আমার এই দায়িত্ব নিয়ে। আব্বা মারা গেছে, জি। তারপর আমি এই প্রতিষ্ঠানটা চালাই আচ্ছা, শীতের মৌসুমে। শীতের মৌসুমে আপনার সাথে কতজন আছেন গাছি ভাই আর এখানে কাজ করেন? ওই থাকে 6 জন 8 জন জি। মিস্ত্রি এগুলান, গাছ কাটে। জি। আমার এখানে গুড় বেচা, বুঝতে পেরেছি। কন্ট্যাক্ট করলে আসা হয় ওদের। ও দর্শকবৃন্দ, অ্যাকচুয়ালি অগ্রহায়ণ মাস থেকে ফাল্গুন মাস পর্যন্ত রস সংগ্রহের সময় থেকে থাকে। অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন এই পর্যন্ত চলে। তো মুকুল ভাই, সেটা হচ্ছে এই যে রসগুলো যে সংগ্রহ করা হয় সকালবেলা, তো আমরা কিন্তু দেখি যে সকালে ভোরে আপনারা রসটা সংগ্রহ করে তারপরে তাফালে দিয়ে দেন এবং সুন্দর করে রস তৈরি করেন। হ্যাঁ। দিনের বেলা কেন সংগ্রহ করা হয় না, বা এরকম কি কোনো কারণ আছে কিনা? যেমন 12টা 1টা 2টা। হ্যাঁ, মানে সকালবেলা আমরা 3টার সময় রস পাড়ি, জি। ওই রস নিয়ে আসি, জাল দিয়ে গুড় বানাইতে প্রায় 11টা-12টা হয়ে যায়। জি। তারপরে আমরা গোসল করে মিস্ত্রিরা খাওয়া দাওয়া করে চলে যাই গাছ কাটতে। জি। সন্ধ্যাবেলা আবার চলে আসি। এর লাগে দিনের বেলা তো গাছ কাটাকাটি সময় লাগে। আচ্ছা, বুঝতে পেরেছি। এই সময়টাতে এখন নভেম্বর মাস, এই সময়টাতে তো মনে হয় একটু রস কম হয়, তাই না? হ্যাঁ। যত শীত বাড়তে থাকবে ততই তত শীতে রস বাড়তে থাকবে। আপনাদের এই যে সারাটা দিন তো দেখা যায় ব্যস্ততার মধ্যেই থাকে, খেজুরের রস, গাছ কাটা এগুলো নিয়ে। তারপর আপনাদের অবসর টাইম খুব কমই, তারপর আপনার অবসর সময় কি করেন? অবসর সময় যে বলতে গেলে এখন অবসর টাইমে যে কালকির বাটি পরিষ্কার করে রাখছি, কালকি বাটি বাড়ার জন্য। আচ্ছা। অবসর খুবই কম, অবসর রাতে খুবই কম। ঘুমও খুব কম। আচ্ছা, ভোরে কখন উঠেন, কখন থেকে শুরু হয় কার্যক্রম? ভোর না, আপনার রস প্রায় সংগ্রহ? রাত 3:30টার দিকে উঠা লাগে। ও আচ্ছা, রাত্রি। তাহলে অনেকটা হ্যাঁ। মানে মধ্যরাত্রিতেই উঠতে হয়। বুঝতে পারছি। যেমন এই সিজনটা হয়তো ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের এই কার্যক্রম চলবে। ফেব্রুয়ারির পরে তখন যখন আর এই সিজন থাকবেন, তখন আপনারা কিসের সাথে যুক্ত থাকেন? তখন আমরা এই যে লিচু আছে, লিচুর ব্যবসা করি, আমের ব্যবসা করি। আচ্ছা। ওই 2টা করি, আর এটা করলে বছরে শেষ হয়ে যায়। হ্যাঁ, বুঝতে পেরেছি। আমাদের যেমন আপনারা তো রাজশাহী অঞ্চলের, জি। রাজশাহী, ফরিদপুর, নাটোর, হুম। যশোর, এগুলোতে তো খেজুর গাছের আধিক্য অনেক বেশি। হুম। আপনারা কি কখনো ওই যশোর বা ওই অঞ্চলে গিয়েছিলেন? বিভিন্ন জেলার যা আছে, কিন্তু এখানেই গ্রামের মতন সবার সাথে পরিচিত তো, এখানে ভালো লাগে। এখানে ভালো লাগে। জি। এখানে গাছও আছে, এক জায়গায় মেলা। রাইট। জি। আচ্ছা, আমাদের এই অঞ্চল বা আমার এই যে নানা ভাই মরহুম শাহ আব্দুল কুদ্দুস মিয়া যেভাবে করে গিয়েছেন, আপনার কি মনে হয়? এটা তো নিশ্চয়ই অনেক বড় একটা উনি কাজ করে গিয়েছেন, যার কারণে স্থানীয় মানুষদের আপনাদের মাধ্যমে একটা কার্যক্রম, যেখানে গুড়গুলো নিশ্চয়ই খুব ভালো মানের গুড় আপনারা তৈরি করেন, এবং যে গুড়গুলো অন্যরা পেয়ে উপকৃত হয়। তো এটা তো নিশ্চয়ই খুব ভালো একটা কার্যক্রম বা উনি একটা কর্ম করে গিয়েছেন। আপনার কি মনে হয়, বা আপনার আব্বু এটার সাথে জড়িত ছিল? হ্যাঁ, খুবই ভালো। এলাকায় লোকজন এখানে আপনার নিজের সামনে বানায়া গুড় পাচ্ছে, সবাই তো ভালোই বলে। আচ্ছা, আপনারা যে গুড় বানান, গুড়ের তো বিভিন্ন প্রকারভেদ আছে, যেমন পাটালি গুড় আছে, ঝোলা গুড় আছে, দানা গুড় আছে, চিটা গুড় আছে। আপনারা মূলত কোন কোন ধরনের গুড় তৈরি করেন? আমরা এখানে লালি করি, দানা করি, পাটারি করি, আর এই যে বাটি দেখছেন, এই বাটি। আচ্ছা, এই বাটিগুলোতে কি মানে কতটুকু ওজনের হয়? এগুলা আধা কেজি করে আছে, 500 গ্রাম করে একটা বাটি। আচ্ছা। আবার আছে দেখা যাচ্ছে যে 1 কেজি 3টা হয়, সে বাটিও আছে। আচ্ছা, যে যেরকম ভাবে নেয় তার সেরকম। আচ্ছা, আপনারা তো স্থানীয় বাজারে এই গুড়গুলো বিপণনের ব্যবস্থা করেন, বিক্রয়ের ব্যবস্থা করেন। ধরেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে বা বিদেশ থেকে যদি আপনাদের কাছে নিতে চায়, তাহলে নেওয়ার বুদ্ধি কি বা আপনাদের সাথে এগুলো আমরা কুরিয়ার সার্ভিসে দিই। আচ্ছা, কুরিয়ার সার্ভিসে আমরা পাঠিয়ে দেন।
আচ্ছা, বুঝতে পেরেছি। আপনাদের এখন মনে হয় রান্নাবাড়ির কাজ চলতেছে। জি আপনারা এই রাত্রে এই সময়টাতে ঠিক সন্ধ্যার পর পরে হয়তো রান্না হ্যাঁ। করে খেয়ে তারপরে ঘুমায় পড়েন, যেহেতু ঘুমায়। অনেকটা মধ্য রাত্রে হুম। উঠে আবার আপনাদেরকে কার্যক্রম শুরু করতে হয়। হ্যাঁ। বুঝতে পারছি। তো মুকুল ভাই, আপনাকে ধন্যবাদ। আরো নিশ্চয়ই কথা হবে, বা আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি, সুন্দর হোক এবং ভালো মতো আপনাদের কার্যক্রমগুলো পরিচালিত হোক, এবং আপনাদের এই গুড় যেন যারা আপনাদের ক্রেতা আছে তারা যেন পেয়ে সন্তুষ্ট হয়। এই কার্যক্রমটা অবশ্যই আপনারা বহমান রাখবেন আর কি। হুম। আর এভাবেই আরও একটি নূতন সকাল। গাছি ভাইরা বের হয়ে গিয়েছে খেজুরের রস আহরণ করতে, আর তারপর আবারও গুড় তৈরির সেই কর্মযজ্ঞ। আর এভাবেই চলতে থাকে তাদের প্রতিটা দিন। এই ছিল আমাদের কুদ্দুস মিয়া খেজুর পল্লীতে কাটানো সুন্দর মুহূর্ত। খেজুরের গাছ থেকে রস আহরণ করা এবং সেগুলো থেকে গুড় তৈরির বিভিন্ন প্রক্রিয়া আমরা সব কিছু দেখানোর চেষ্টা করেছি, সাথে সাথে আরও আনুষঙ্গিক কিছু বিষয় আপনাদেরকে দেখিয়েছি। সবাই ভালো থাকবেন। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।